আয়কর নথিতে প্রায় ১,৫০০ বিলাসবহুল গাড়ির তথ্য দেখানো হয়নি। রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে প্রায় ১,০০০ কোটি টাকার। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির কার্যক্রমে উঠে এসেছে এসব তথ্য। কর আদায়ে এসব গাড়ির মালিক বা প্রতিষ্ঠানের নথি পর্যালোচনা করে আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সিআইসি। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গত ৫ কর বর্ষের বিলাসবহুল গাড়ির মালিকানা নিয়ে বিআরটিএ থেকে তথ্য সংগ্রহ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। সংস্থাটি দেশজুড়ে মোট ৫,৪৮৯টি বিলাসবহুল গাড়ির খোঁজ পেয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে ১,৩০০-এরও বেশি গাড়ির মালিক কর ফাইলে এসব গাড়ির তথ্য গোপন করেছেন। এর মধ্যে ৪০৯টির মালিক আবার কোনো আয়কর রিটার্নই জমা দেননি। সবগুলো গাড়ি বিআরটিএ থেকে নিবন্ধিত। প্রতিটি গাড়ির দাম ১ কোটি থেকে ১০ কোটি টাকার মধ্যে। তথ্য গোপন করা গাড়ির তালিকায় আছে টয়োটা, বিএমডব্লিউ, মার্সিডিজ, জিপ, ল্যান্ড রোভার, অডি, রেঞ্জ রোভার, পোর্শে, জাগুয়ার, রোলস রয়েস, ক্যাডিলাক, মেসার্তি, টেসলা, ফেরারি এবং ল্যাম্বরগিনি। এনবিআর জানিয়েছে, বিলাসবহুল গাড়ির তথ্য গোপন করা ব্যক্তিদের তালিকায় ব্যবসায়ী, রাজনৈতিক, সরকারি কর্মকর্তা ও তাদের পরিবার, এমনকি কর্পোরেট প্রতিষ্ঠানও আছে। মালিকরা কর ফাইলে গাড়িগুলোর তথ্য উল্লেখ করেননি, অর্থাৎ গাড়ি কেনার সমপরিমাণ আয় গোপন করেছেন। কর ফাইলে ২,৭১৯টি গাড়ির তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১৪৮টির তথ্যে অসঙ্গতি পাওয়ায় আবারও তদন্ত শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর অফিসগুলোকে আইনের আওতায় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে সিআইসি। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আয়কর ও ভ্যাট বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া। স্নেহাশিস বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব, এই যে ১৩০০ বিলাসবহুল গাড়ির মালিক রিটার্ন দেয়নি, ১,০০০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার, তো এটার আদায় প্রক্রিয়া কি হবে? আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। তো এইখানে আসলে আদায়ের প্রক্রিয়াটা খুব কঠিন নয়, যেহেতু অলরেডি সিআইসি মানে এই ধরনের মানে যারা মোটর গাড়ির মালিক যারা আছেন তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন। সো তার মানে তাদের সাথে যে ইটিআইএন যেটা আছে লিঙ্কড, সেটাও আইডেন্টিফাই করতে পেরেছেন। তো যেহেতু এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আসলে সংশ্লিষ্ট কর সার্কেলে এই ইনফরমেশনটা পাঠিয়ে দেওয়া, এবং পাঠিয়ে দিলে সংশ্লিষ্ট যে কর সার্কেলের কর্মকর্তারা আছেন তারা এই ফাইল বিষয়ে মানে যারা করদাতা আছেন তাদেরকে নোটিশ পাঠাবেন যে কেন আপনি রিটার্নে এই সম্পদটা বা গাড়িটা দেখাননি। এইভাবেই প্রক্রিয়াটা শুরু হবে বলে আমি মনে করি। জি স্নেহাশিস, আমরা জানি যে এসব গাড়ির যারা মালিক তারা তো আসলে অনেক সম্পদের মালিক, তারা নিয়মিত রিটার্নও হয়তো দিয়ে থাকেন, তাহলে এসব গাড়ির তথ্য কেন লুকানো হলো? আসলে দেখুন, মানে এখানে কেন লুকানো হলো এই প্রশ্নটা আসলে মানে করদাতা বা করদাতা যিনি আইনজীবী উনি হয়তো ভালো উত্তর দিতে পারবেন কেন লুকানো হলো। তো আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যে জায়গাটা আছে যে আমরা 2টা বা 3টা জায়গায় কিন্তু সক্ষমতা অর্জন করেছি। এক নাম্বার হচ্ছে বিআরটিএস সার্ভারের সাথে ইডিআইএন সার্ভারের কিন্তু লিঙ্কড, মানে আপনি কিন্তু এটা অলরেডি 2টা সার্ভারের সাথে অলরেডি কানেক্টিভিটি আছে। আইভাস এর সাথে ইটিআইএন সার্ভারটা কিন্তু লিঙ্ক, তার মানে সঞ্চয়পত্রের কোনো ইনফরমেশন কিন্তু আপনি গোপন করতে পারছেন না। এবং পাশাপাশি ডিপিডিসির সাথেও লিঙ্কড আছে, মানে ইলেকট্রিসিটি বিলের তথ্যের সাথে। তাহলে দেখুন, যদি এই 2টা সার্ভার লিঙ্ক থাকে তাহলে এটা তো একটা সিম্পল মানে সিস্টেমের একটা রিকনসিলিয়েশন, মানে সিস্টেম আপনাকে অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে দিবে যে দেখেন এই করদাতাগুলো মানে গাড়ির মালিক হওয়া সত্ত্বেও কিন্তু রিটার্ন দেয়নি। সো এই রিকনসিলিয়েশন বা রিপোর্টটা যদি অটোমেটিক চলে আসে তাহলে আপনার এই ধরনের মানে যারা মানে সম্পদ গোপন করেছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে সিআইসির পদক্ষেপ দরকার হবে না। এটা নর্মাল বা সংশ্লিষ্ট সার্কেল যারা আছেন তারাই কিন্তু ব্যবস্থা নিয়ে রিটার্ন প্রসেস করার আগেই কিন্তু কি মানে যারা সম্পদ গোপন করেছেন তাদের তথ্য কিন্তু তাদের হাতে চলে আসবে। তো আমি মনে করি যে এই পুরো কম্প্রিহেন্সিভ ডিজিটালাইজেশন যদি না হয় তাহলে ধরেন এই সম্পদ গোপন করার প্রবণতা করদাতাদের থাকতেই পারে। রাজস্ব বোর্ড কর ফাঁকির বিষয়ে অনেকটা কঠোর হয়েছে আগের চাইতে, এবং আমরা জানি যে সামনে এনবিআর 2 ভাগ হয়ে যাবে, তাহলে পরে এই কার্যক্রম আসলে কতটা জোরদার হবে বলে আপনি মনে করেন? আমরা মনে করি যে বর্তমানে যে কার্যক্রমগুলো শুরু হয়েছে এগুলো অবশ্যই প্রশংসার দাবিদার। কারণ যারা বড় বড় করদাতা যারা আছেন, যারা অনেক সম্পদ গোপন করেন বা মানে তার যে কর দেওয়ার কথা সেই পরিমাণ কর যারা দেন না, তাদেরকে আইনের আওতায় আনাটা খুব জরুরি।
কারণ দেখা যায় যারা মানে মধ্যশ্রেণী যারা আছে, যাদের হয়তো মানে স্যালারি থেকে ইনকাম হয়, মানে যাদের হয়তো ব্যবসায় নাই, তো তাদের উপরে দেখা যায় করভারগুলো অনেক বেশি আসে, কারণ তাদের কাছ থেকে করগুলো বেশি আহরণ হয়ে থাকে। সো এই জন্য বর্তমানে যে প্রসেসটা চালু হয়েছে সেই প্রসেসটা চলমান যদি থাকতে হয়, তাহলে এখানে রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ আলাদা হলে যে কার্যক্রম স্থবির হবে তা নয়, কারণ এটা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগেরই কাজ। তাহলে এই বিভাগের কাজ হবে যে ধীরে ধীরে তারা যে কর্ম পরিকল্পনা নিয়েছেন, যে এখন হয়তো বিআরটি এর মাধ্যমে গাড়ি যেগুলো গোপন হয়েছে সেগুলো বের হয়ে আসছে, ওনারা যদি আরো কিছু ইনিশিয়েটিভ নেয়, বিশেষ করে যারা অ্যাপার্টমেন্ট নিয়েছেন বা জমির মালিক কিন্তু জমিটা তার রিটার্নে দেখাচ্ছেন না, অ্যাপার্টমেন্টের মালিক কিন্তু অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছেন না, এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, অনেক টাকার এফডিআর এর কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে এফডিআর আছে কিন্তু তার রিটার্নে দেখানো হচ্ছে না। ধীরে ধীরে এইভাবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, যার নাম রাখা হয়েছে, তারাও যদি এই কার্যক্রমটা চালিয়ে যান, তাহলে যারা যারা বড় বড় করদাতারা ফাঁকি দিয়ে আসছেন, তাদের এই ফাঁকি দেওয়ার পরটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে বলে আমি মনে করি। স্নেহাশিস বড়, আরও একটি বিষয় জানতে চাবো আপনার কাছে। আমরা জানি যে দেশে কিন্তু এখন আগের তুলনায় বিলাসবহুল গাড়ির আমদানি বেড়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই কর ফাঁকি দেওয়ার প্রবণতাও বেড়েছে। কর আদায়, জরিমানা সহ পাশাপাশি কি দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই বিষয়টি আসলে নিয়ন্ত্রণ করা যাবে বলে আপনি মনে করেন? আসলে দেখুন, এখন শাস্তির যে বিধানটা আছে এটা যথেষ্ট বলে আমি মনে করি, কারণ যিনি কর ফাঁকি দিয়েছেন, ধরেন কেউ যদি 2 কোটি টাকা দিয়ে একটা গাড়ি এনে থাকেন, তাহলে উনি যদি রিটার্নে এটা না দেখিয়ে থাকেন, তার মানে উনার 2 কোটি টাকার আয় গোপন করা হয়েছে। তাহলে 2 কোটি টাকা আয়ের উপরে যদি 30% ট্যাক্স হয়, তাহলে আপনি 60 লাখ টাকা ট্যাক্স তো সরকার পাবে। আবার সুদ আছে 10% করে সুদ, এটা যদি 2 বছর চার্জ করে তাহলে সুদ আসবে। আবার জরিমানাও আছে 10%-এর উপরে। তো আপনি যদি মানে কর, সুদ এবং জরিমানা চিন্তা করেন, এটা কিন্তু কম আছে তা নয়, কিন্তু আমাদের আসলে যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে আইনের প্রয়োগ। আইনের প্রয়োগটা যদি সবচেয়ে সঠিকভাবে হয়, তাহলে মানে যারা ফাঁকি দিচ্ছেন তাদের ফাঁকি দেওয়ার প্রবণতাটা কমে আসবে। এবং সবচেয়ে জরুরি যে পদক্ষেপ আমি মনে করি, যে আপনার যারা রিটার্নে দেখাচ্ছেন না, মানে কিন্তু আপনার কি আছে, গাড়ির মালিক এনবিআর এর সাথে বিআরটি এর এই কাজটুকু করা, যে তারা যখন আপনার এই গাড়িটা নবায়ন করতে যাবে, ফিটনেস নবায়ন করতে যাবে, তখন তারা যেহেতু এটা দেখায়নি, তাহলে এমনভাবে ব্যবস্থা করা যাতে ফিটনেসটা নবায়ন করা না হয়, মানে তারা যাতে এই গাড়িটা রাস্তায় চালাতে না পারে। তাহলে দেখবেন এরকম কিছু প্যানেল মেজার্স যদি নেওয়া হয়, তাহলে হয়তো এই ফাঁকি দেওয়ার প্রবণতাটা কমতে পারে বলে আমি মনে করি। স্নেহাশিস বড়ুয়া, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশে অবৈতনিক গৃহস্থালী কাজের বার্ষিক আর্থিক মূল্য 6,70,000 কোটি টাকা, যেখানে নারীদের অবদান 85% বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর এক জরিপে এমন তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বলা হয়, বছরে নারী পুরুষ গড়ে 2,435 ঘন্টা অবৈতনিক গৃহস্থালী ও যত্নমূলক কাজ করেন, যেখানে নারীর অংশগ্রহণ 88%। এ সময় বক্তারা বলেন, অর্থনৈতিক সামাজিক নীতিতে নারীর গৃহস্থালী কাজের স্বীকৃতি দিতে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় কাঠামো গড়ে তোলা দরকার। অনুষ্ঠানে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদি বলেন, নারীর অবৈতনিক কাজের তথ্য উপাত্ত সরকারের নীতি গ্রহণে কাজে লাগানো হবে। সুপারিশ করা হবে ভবিষ্যতে এ ধরনের কাজের আর্থিক মূল্য জিডিপিতে যুক্ত করার। নিজের দেশের ইকোনমিক অ্যানালিসিসের মধ্যে যে জেন্ডার শিফটটা হচ্ছে, এই শিফটটা হচ্ছে বিকজ উই আর টকিং অ্যাবাউট ইট। এই শিফটটা হচ্ছে বিকজ অফ দিস রিসার্চার্স। এই শিফটটা হচ্ছে কারণ আমরা সাম্যের জন্য কাঙাল, আমরা মেয়েরা মর্যাদার জন্য কাঙাল, কারণ আমাদের ভাইরা, আমাদের কলিগসরা কিছুতেই এটা বোঝে না। ব্যাংক একীভূত হলেও গ্রাহকের কোনো ভোগান্তি হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। একই সাথে গ্রাহকদের কোনো টাকা নষ্ট হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, 5টি ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একই সাথে 22টি আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা ভাবনা চলছে। এ সময় তিনি বলেন, জাপানে 1 লাখ মানুষের কর্মসংস্থানের চেষ্টা করা হচ্ছে, তবে ভাষার দক্ষতা থাকলেই চাকরির সুযোগ মিলবে। সরকারি গাড়ি কেনা বিষয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে প্রয়োজনের বিবেচনায় মাঠ পর্যায়ে 300 গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের একীভূত কার্যক্রম বাস্তবায়নের জন্য 8 সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে সরকার।
কিন্তু অ্যাবসলিউটলি বলা হচ্ছে যে কোনো গ্রাহকের টাকা যেভাবেই রাখো, ডিপোজিট রাখো বা এফডিআর করে রাখো, সেটা এটা প্রতিশ্রুতিবদ্ধ, সবাই টাকা পাবে। তবে পিরিয়ডটা অনেকে যদি বহু কয়েক কোটি টাকা থাকে সেটা তো একদিনে দেওয়া যাবে। টানা দ্বিতীয় দিনের মতো আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এবার বাড়ছে ভরিতে ১,২৬০ টাকা। দেশের বাজারে স্বর্ণের দামে এটি নতুন রেকর্ড। মঙ্গলবার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে। জুয়েলার্স সমিতি বাজুর সংবাদ সম্মেলনে দাম সমন্বয়ের সিদ্ধান্ত জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বেড়েছে, এজন্য দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট মানের স্বর্ণ বিক্রি হবে ১,৪২,৮১০ টাকায়। এর মাধ্যমে স্বর্ণের সর্বোচ্চ দামের আরেকটি রেকর্ড হলো। এর আগে ৩১-২৭ আগস্ট এবং ২ ও ৪ সেপ্টেম্বর স্বর্ণের দাম ৪ দফা বাড়ানো হয়। ডাকসু নির্বাচন শেষে ছাত্রদলের ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজকে আমাদের এই ডাকসু নির্বাচন অনুষ্ঠানকে কভার করতে যে একজন সাংবাদিক ভাইয়ের মৃত্যুবরণ করেছে, আমরা এই জন্য গভীর শোক প্রকাশ করছি। এই মুহূর্তে আজকে আমাদের ডাকসু নির্বাচন ভোটানুষ্ঠান হওয়ার পর আমাদের এখন প্রেস ব্রিফিং করার কথা ছিল না, কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, শিক্ষার্থীদের যে আগ্রহ আপনারা ইতোমধ্যে দেখেছেন, কিন্তু এই মাজা ভাঙা প্রশাসনের মেরুদণ্ড যে সোজা করে দাঁড়াতে পারে না, যে দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করতে পারছে না, সেটি আজকে আবারও প্রমাণ পেলেন। এখন আজকে ডাকসু নির্বাচনের সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে, বিভিন্ন অনিয়ম অভিযোগ নিয়ে আপনাদের মাঝে সার্বিক পরিস্থিতি সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন, আপনারাও ক্লান্ত, এবং এই কভার করতে গিয়ে আপনাদেরই একজন সহকর্মী প্রিয় সাংবাদিক ভাই আমাদের, তিনি ইন্তেকাল করেছেন। গভীর শোক প্রকাশ করছি আমরা সেটার জন্য। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালনের চেষ্টা করে গেছেন ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ সকাল থেকেই আপনারা আমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন, ভাই কোনো অনুযোগ আছে কিনা, কিন্তু আমি বলেছিলাম, শুধু আজকে নয়, বিগত কয়েকদিন যাবত আমি টানা বলেছিলাম যে আমরা আর অভিযোগের রাজনীতিতে ফিরতে চাই না, আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে চাই, আমরা শুধুমাত্র সামনে অগ্রসর হতে চাই। আমরা ভেবেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যেমনভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করা হয়েছে, রাজনৈতিক অপসংস্কৃতিকে বিতাড়িত করা হয়েছে, ঠিক একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশ ব্যাপী রাজনৈতিক সুন্দর সংস্কৃতিকে উপহার দিব এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। আপনারা দেখেছেন সকাল থেকেই, গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার সকল কর্মকাণ্ডের উপর অনলাইনে সাইবার অ্যাটাক হচ্ছে, সংবাদ সম্মেলন করেছিলাম। ঠিক একইভাবে আজকে সকাল থেকে আবারও অপপ্রচার করা হয়েছে আমার এগেনস্টে, আমি নাকি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে প্রবেশ করেছি। এই ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। শেষ পর্যন্ত আপনারা গঠনতন্ত্র পড়ে এই অভিযোগ যে মিথ্যা সেটার স্বীকৃতি আপনারা দিয়েছেন, এজন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু
অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক, একজন নির্বাচন কমিশন কর্তৃক। সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরা বারবার এদের ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে। আপনি দেখেছেন আজ আমাদের নির্বাচনী গঠনতন্ত্রে আছে, আপনারা তো 2019 সালে ডাকসু নির্বাচন অনেকে কাভার করেছেন। এখানে ভিপিজিএস এজিএসরা কি তাদের প্যানেলের তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না? অবশ্যই ছিল। তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না? সব ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এবং আমরা 22 বছর আগে নির্মিত খুলনা সিটি কর্পোরেশনের ট্রাক টার্মিনালটির কোনো সংস্কার হয়নি দীর্ঘদিনেও। এতে করে নিরাপত্তাহীনতা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় ট্রাক চালক ও মালিকদের এই টার্মিনাল ব্যবহারে অনীহা দেখা যায়। টার্মিনালটি সংস্কার করে ব্যবহার উপযোগী করার দাবি ট্রাক চালক ও মালিকদের। নগরীর সোনাডাঙ্গা এলাকায় 2003 সালে 6 একর জমিতে 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় খুলনা ট্রাক টার্মিনাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবকাঠামো ও নিরাপত্তার অভাবে বিভিন্ন ট্রাকের মালামাল চুরি হয়। এতে করে টার্মিনালটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই টার্মিনালের মধ্যে পানি জমে যায়। এছাড়া ময়লার ভাগাড় ও টার্মিনালের প্রবেশ মুখে কাঁচা বাজার থাকায় ট্রাক চলাচলে হয় সমস্যা। ফলে টার্মিনাল ব্যবহারে অনীহা ট্রাক চালক ও মালিকদের। চারো সাইড ফাঁকা, কোনো বাউন্ডারি দেওয়া নাই, ড্রেন নাই যে পানিটা সরে যাবে, মানে এই খুব দূর অবস্থায় আমরা ড্রাইভাররা জ্বালাতনের ভিতরে আছি, খুব অশান্তিতে আছি। আমরা গাড়ি এর ভিতর থেকে বাইরে নিয়ে তুই কানের ভিতরে ভয়তে ঢুকাই না, গাড়ি ফাইসে গেলে পাতি ভেঙে যায়, অনেক গাড়ির সমস্যা হয়। এরই মধ্যে বেশ কয়েক দফায় প্রয়োজনীয় নিরাপত্তা সহ সংস্কার ও প্রবেশ পথ পরিবর্তনের দাবি পরিবহন নেতাদের। আমরা চাই যে ট্রাক টার্মিনালটা দ্রুত সংস্কার করা হোক এবং আমাদেরকে নির্দিষ্ট ওইখানে ঢোকার এবং বের হওয়ার রুটটা দেওয়া হোক। দিলে অবশ্যই আমরা ইউজ করবো। ট্রাক টার্মিনাল তো আমাদেরই দাবির ফসল, আমরাই তো চেয়েছিলাম। এদিকে কেসিসি কর্তৃপক্ষ বলছে বিগত মেয়রের উদাসীনতার কারণে উন্নয়ন হয়নি। বর্তমানে টার্মিনালটি উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাক টার্মিনালের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি, স্থাপনা সব কিছুই আছে, শুধু ম্যানেজমেন্টের কিছু চেঞ্জ এবং কিছু ডেভেলপমেন্ট হইলেই আমরা আশা করি ট্রাক টার্মিনালটাকে পূর্ণাঙ্গভাবে চালু করতে পারবো। প্রতিদিন প্রায় 500 ট্রাক প্রবেশ করে নগরীতে। এই ট্রাকগুলো বিভিন্ন স্থানে পার্কিং করা হয়, ফলে সৃষ্টি হয় যানজট আর সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতি বছর সেপ্টেম্বরের শুরুতে নিয়ম করে আইফোনের নতুন সিরিজ নিয়ে হাজির হয় প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এবারও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 11টায় আইফোন 17 সিরিজ উন্মোচন করবে অ্যাপল। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপলের হেডকোয়ার্টারে আয়োজিত হবে এবারের ইভেন্ট আউটড্রপিং। এবার তালিকায় থাকছে আইফোন 17, 17 প্রো, 17 প্রো ম্যাক্স ও আইফোন 17 এয়ার মডেল। 17 প্রো ও আইফোন 17 প্রো ম্যাক্সের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনছে অ্যাপল। এবারের মডেলগুলোতে টাইটানিয়ামের বদলে মিলবে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি কাঠামো। 17 সিরিজের দাম $100 থেকে $200 পর্যন্ত বাড়তে পারে। ডাকসু নির্বাচন শেষে ছাত্রদলের ব্রিফিংও আবারও যাচ্ছি। প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নীলক্ষেত, কাটাবন, চাংখারপুল চারদিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন, নির্বাচন কমিশন, আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে, ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন। এই ধরনের যোদ্ধাংদেহী অবস্থান কোনোভাবেই আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আশা করিনি এবং সেটা রাখিওনি। সুতরাং আশা রাখছি আপনারা সেই ব্যবস্থাগুলো আপনারা নেবেন। আর এখন যেহেতু ভোট গণনা চলছে, আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখুন। আমরাও আমাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করছি। তবে বিশ্বাস করেন, এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবে যদি
সত্যিকার অর্থে প্রতিফলিত হয়, তাহলে মনে রাখবেন বাংলাদেশ পন্থীদের ভূমিধস বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।